সবাইকে গুড মর্নিং। আমি ভাবিনি যে সকালবেলা উঠে এই টপিকটা নিয়ে ভিডিও বানাতে হবে, কারণ একটা বাড়াবাড়ি রকমের জায়গাতে চলে যাচ্ছে আস্তে আস্তে করে জিনিসটা। তাই ভাবলাম ভিডিওটা বানানো যাক। কি ব্যাপার, কি কেসটা হলো কি, এই যে খাকি দা বেঙ্গল চ্যাপ্টারের একটা সিন, যেখানে জিদ্দা রঞ্জিত ঠাকুর আর সাগর তালুকদারকে বলছে যে কান পাকড় মুরগা বান, ওই যে সিনটা সবাই মোটামুটি দেখেছ। খুব ভাইরাল একটা সিন, যে লালবাজার থানাতে ওদের পুরো গ্যাংটা এসছে, ওদের দুজনকে কান ধরে উঠবোস করাবে। ঠিক আছে, উঠবোস না মানে কান ধরে বসিয়ে রাখবে। তো কেসটা কি হয়েছে, যে একজন মহিলা গতকালকে ওই রঞ্জিত ঠাকুর আর সাগর তালুকদারের ওই যে সিনটা রয়েছে, ওই সিনটার একটা স্ক্রিনশট নিয়েছেন, পোস্ট করেছেন। উপরে ক্যাপশনে লিখেছেন, দুটোকে একসঙ্গে পুষবো, কড়া নির্দেশ থাকবে, জামার বোতাম আটকানো চলবে না, শার্টের বোতাম আটকানো চলবে না। আর বরুণদাকে বলবো নিজের লুকটা একটু চেঞ্জ করতে, ওনাকে দেখে অন্য কাউকে ভেবে টার্ন অন হয়ে যাচ্ছে। এই দুটো বক্তব্যের লাস্টে ওই ইমোজি বা ওই সাইন দেওয়া রয়েছে। মহিলা লিখেছেন, মজা করে লিখেছেন, ওকে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই ধরনের মজা যদি আজকে একটা ধরুন একজন পুরুষ, ঠিক আছে, এই মহিলা কিন্তু আবার যে সে মানুষ নন, রাইটার, ঠিক আছে, 9,000-এর ওপর তার ফলোয়ার আছে ফেসবুকে, ওকে। এখন একজন পুরুষ মানুষ, তারও ধরুন 10,000-এর মতো ফলোয়ার রয়েছে, তিনি যদি আজকে কোনো জনপ্রিয় ওয়েব সিরিজ বা ফিল্ম থেকে দুখানা মহিলা চরিত্রকে নিয়ে এরকম যদি লেখে যে একসঙ্গে পুষবো, ওকে, এবং শাড়ির আঁচল যাতে নামিয়ে রাখতে হবে অথবা ব্রায়ের হুক খোলা রাখতে হবে, এরকম ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। তারপরে যদি এরকম বরুণ রায়ের মতো, ধরুন শর্মিলা রয় বলে অন্য একটা মহিলা ক্যারেক্টারের নাম দিচ্ছি আমি, অন্য কাউকে ভেবে টার্ন অন হয়ে যাচ্ছে তাকে দেখে, এই সেম বক্তব্য কোনো পুরুষ মানুষ যদি কোনো অভিনেত্রীর এগেনস্টে যদি রাখতো, বা ধরুন কোনো কাল্পনিক ক্যারেক্টার, এরা তো বেসিক্যালি কাল্পনিক ক্যারেক্টার। মহিলা যে লিখেছেন পোস্টটা, উনি তো এই যে ক্যারেক্টারগুলোর জন্য যদি লেখেন তাহলে কাল্পনিক ক্যারেক্টার, অভিনেতাগুলোর জন্য যদি লেখেন তাহলে খুব রিয়েল, ঠিক আছে। তো কোনো পুরুষ মানুষ যদি এটা সেম কাজ যদি করতো, জাস্ট জেন্ডারটাকে রিভার্স করে দিন, তাহলে সেটা নিয়ে হইচই হতো কি হতো না, সেটা নিয়ে কথা হতো কি হতো না। কোনো মেল সেলিব্রিটি আজকে কোনো ফিমেল সেলিব্রিটির কোনো ইয়ে নিয়ে যদি এসব যদি লিখতো, তাহলে সেটা নিয়ে আউটরেজ হতো কি হতো না। এই প্রশ্নটা আমি অডিয়েন্সের কাছে করতে চাই, আমি অডিয়েন্সের উত্তর চাই এই ব্যাপারে। কেন জিনিসটা বাড়াবাড়ির পর্যায়ে যাচ্ছে দেখো, খুব ক্লিয়ার এখানে, ঠিক আছে। এখানে কি ইন্টেনশন, কি মজা, এটা যে মজা হলেও এটা যে প্রবলেমেটিক মজা, সেটা মোটামুটি পোস্ট সময় রায়না টাইমে সবাই মোটামুটি বোঝে, ঠিক আছে। এবং কমেন্ট বক্সে কিন্তু সবাই কিন্তু মহিলা রাইটারের উদ্দেশ্যে কিন্তু লিখেছেন এই কথাগুলোই, এবং তাকে প্রশ্ন করেছেন যে আপনি এটা কি করে, মানে এই অবজেক্টিফিকেশনটা, ঠিক আছে, এই অবজেক্টিফিকেশনটা আপনি ওকে কি করে মনে করলেন। এবার অবভিয়াসলি ব্যাপার, আমাদের এখানে সেলিব্রিটিদের একটা জিনিস আছে, তারা যদি কিছু করে যদি ফেলে, ক্ল্যারিফাই করতে কিন্তু আসবে না, ঠিক আছে। ওনার পরিবর্তে অন্য আরেকজন মহিলা লিখলেন, যেটা উনি শেয়ার করেছেন কাইন্ড অফ, নাকি ওনাকে ট্যাগ করে পোস্ট করে দিয়ে, যাই হোক, যে এখানে পোষার কথা বলা হয়েছে, গুন্ডা পোষা কথাটা খুব রিয়েল, বা গরু ছাগল পোষা, কুকুর পোষা, বিড়াল পোষাটা খুব খুব রিয়েল একটা জিনিস, কিন্তু মেয়ে পুষবো এরকম কোথাও বলা হয় না। উনি বলতে চেয়েছেন যে উনি যদি পাওয়ারফুল পজিশনে থাকতেন, এরকম গুন্ডা উনিও পুষতেন, ঠিক আছে। আচ্ছা, গুন্ডা পোষার কথাই যদি হয়, তাহলে পরের লাইনে এইটা কেন লেখা যে শার্টের বোতাম, কড়া নির্দেশ থাকবে যে শার্টের বোতাম খোলা রাখতে হবে। গুন্ডা পোষার সঙ্গে শার্টের বোতাম খোলার কি সম্পর্ক আছে? আর তার পরের লাইনে যে টার্ন অনের যে ব্যাপারটা, এই টার্ন অন টার্ন অফ এই শব্দ দুটো কি কারণে ইউজ করা হয়,
সবাই জানে। যেই সমস্ত অ্যাডাল্ট লাইফ আছে তারা সবাই জানে। চলো আমি মেনে নিলাম যে উনি বলতেই চেয়েছেন যে এখানে গুন্ডা পোষার কথা বলা হচ্ছে, যদিও গুন্ডা শব্দটা উনি ইউজ করেননি, কিন্তু বাকি সেন্টেন্সগুলো দেখেও তো মনে হচ্ছে না যে উনি ওরকম কিছু মিন করতে চাইছিলেন। এবার যেই মহিলা এনাকে ডিফেন্ড করে এনার হয়ে 4 পয়সার ওকালতি করে লম্বা একটা হ্যাজ নামিয়েছেন, ওনাকেও লোকজন কোয়েশ্চেন করতে যখন করে, উনি কমেন্ট বক্সে ওই কী সব যেন আছে না, যে সবাই কমেন্ট করতে পারবে না, ঠিক আছে, কিছু লিমিটেড লোকজনই কমেন্ট করতে পারবে। ওকে, এবারে মজার ব্যাপার হলো গিয়ে যে কিছুদিন ধরে লাস্ট 2 সপ্তাহ ধরে ইন্ডিয়া পুরোপুরি কেঁপে রয়েছে বিশেষ কিছু কেস নিয়ে, ঠিক আছে। নীল রঙের বক্সে 15 টুকরো করে হাজব্যান্ডকে ভরে দেওয়া হচ্ছে, কোথাও হাজব্যান্ডকে জ্যান্ত কবর দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে, কোথাও শ্বশুরমশাইকে খুন করার পরে আনড্রেস করে এটা প্রমাণ করা হচ্ছে যে না এ অ্যাটাক করেছিল তাই খুন করা হয়েছে। আর না হলে মোটামুটি যারা মানে মুন্ডু ঢুকিয়ে না যা থাকে তারা মোটামুটি জানে যে একজন স্টার্ট আপের ফাউন্ডার, যার $10 বিলিয়ন স্টার্ট আপ আছে, তিনি নিজের ওয়াইফের অ্যাফেয়ার ধরে ফেলেছেন বলে তার ওয়াইফ তাকে ফলস কেসও দিয়েছে, ডিভোর্সের ইয়েও দিয়েছে। এবার তার টুইটারে থ্রেড, তার কেসটা আরও ভাইরাল হয়ে গেছে, ঠিক আছে। এবারে আমাদের এই কলকাতাতে দেখো, আমি বারবার বলি, আবারও বলছি, ফেমিনিজম আর টক্সিক ফেমিনিজম, যেরকম প্যাট্রিয়ার্কি আর টক্সিক প্যাট্রিয়ার্কি অথবা টক্সিক ম্যাসকুলিনিটি, সেরকম ফেমিনিজম আর টক্সিক ফেমিনিজম। কলকাতাতে বা পশ্চিমবঙ্গে ফেমিনিজমটা বাকি ইন্ডিয়ার স্টেটের থেকে অনেক বেশি, হুইচ ইজ আ গুড থিং, কিন্তু সেটার বাই প্রোডাক্ট হিসাবে টক্সিক ফেমিনিজমও এখানে মারাত্মক রকমের হাই, কিন্তু সেটাকে কেউ কল আউট করতে সাহস পায় না। কেন কল আউট করতে সাহস পায় না? কোনো ছেলে তো টক্সিক ফেমিনিজমকে কল আউট করতে এই জন্য সাহস পায় না, সে যদি টক্সিক ফেমিনিজমকে কল আউট যদি করেও, আশেপাশের লোকজন তাকেই ভুল বুঝবে। আর আমাদের এখানে একটা দালালির একটা কালচার আছে, যেটাকে বলা হয় শিম্পিং। এই সিম্প কালচারটা বহু বছর ধরে রয়েছে। এরা হচ্ছে গিয়ে সেক্সুয়ালি স্টার্ভড একটা প্রজাতি, যারা লাইফে মহিলা সঙ্গ খুব একটা বেশি পায়নি। মহিলাদের ভ্যালিডেশন পাওয়ার জন্য এরা যে কোনো এক্সটেন্ট অবধি যেতে পারে। তুমি দেখবে কোনো মহিলা ছবি দিলে পরেই কিছু লোক রয়েছে তলাতে কমেন্ট করতে আরম্ভ করে, ওয়াও ভেরি গর্জিয়াস, কেউ কবিতা লিখছে, কেউ গান লিখছে, কেউ কোটেশন শেয়ার করছে, এবং সেগুলো খুব চোখে লাগে। এটাকে বলা হচ্ছে সিম্পিং কালচার। এই কমেন্টগুলো পড়লে পর তুমি দেখবে এর মধ্যে নর্মাল কমপ্লিমেন্ট কিন্তু খুব কমই আছে। কোনো কমপ্লিমেন্ট দেখে তোমার মনে হবে যে আচ্ছা এ কি প্রেমিক, তারপর তুমি বুঝলে যে না এ প্রেমিক নয়, এই মহিলার ছবিতে এরকমই কমেন্ট করে। এই যে সিম্পের যে কালচারটা আমাদের এখানে, যে জোটে না বলে চলো দালালি করি যদি কিছু পাওয়া যায়। এই দালালদের আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে, এদের আশেপাশে যদি মহিলাদের ওপর যদি ক্রাইম যদি হয়, এরা একদম রাজা রামমোহন রায় বিদ্যাসাগর উচ্চতায় পৌঁছে গিয়ে প্রতিবাদ করা আরম্ভ করে। উল্টোটা যদি হয়, এরা পুরোপুরি ঠুটো জগন্নাথ। এদেরকে দেখে মনে হবে এরা বোবার কালা ছিল জন্ম থেকে, ঠিক আছে। এই যে কনফিউজড বক্স, এই যে ভিডিও দেয় না যে উমেন মানে স্যাক্রিফাইস, তারপর মেয়েদের পয়সা দিয়ে খাচ্ছে যাচ্ছে, এরা মেয়েদের পয়সায় খাবে দেবে কিনা আই ডোন্ট নো, কিন্তু উমেন মানে স্যাক্রিফাইস, উমেনদের যন্ত্রণা নিয়ে এরা প্রচুর হ্যাজ লিখতে পারবে। যেই রিভার্সটা হবে, এরা কিছু জানেই না, এরা কিছু দেখেইনি, এরা কিছু বোঝেই না, এরা কিচ্ছু শোনেনি। আর টক্সিক উমেনাজি যে কালচারটা, ঠিক আছে, বিশেষ করে কলকাতাতে, সেটা র্যাপিডলি বহু আগে থেকে গ্রো করতে করতে এখন এমন জায়গাতে চলে গেছে যে আপনি কিছু যদি বলেন তার জন্য কিন্তু বড় সড়ো ব্যাকল্যাশ কিন্তু আপনি খেতে পারেন। এবার এই যে রাইটার, এর এই বক্তব্যটা ঠিক কতটা আউটরেজিয়াস, কারোর কোনো আইডিয়া আছে? কতটা অডাসিটি রয়েছে?
দুটোকে একসঙ্গে পুষবো, কড়া নির্দেশ থাকবে, শার্টের বোতাম আটকাতে পারবে না। আবার বলছে যে মানুষজন ইয়ার্কি বোঝে না, মজা বোঝে না। সেই অর্থে তো সময় রাওয়ানেও তো ইয়ার্কি তো মারছিল, তাই না? কুণাল কামরাও ইয়ার্কি তো মারছিল। আমি আজকে যদি এই ফেমিনাজিদের নিয়ে অথবা এই ফেমিনিজম নিয়ে এরকম চারটে অশ্লীল ইয়ার্কি আমি বা অন্য কেউ মারা যদি আরম্ভ যদি করে, তখন সেটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে? তো সেটা কি হতে পারে? কি মনে হয় আপনাদের? কোনো অভিনেত্রীকে নিয়ে এরকম মন্তব্য কেউ যদি করে, তাহলে সেটা ওকে হবে? জেমস গানও বলে যে সে বাচ্চাদের নিয়ে মজা করে লিখেছিল। না, সে যদি আরও এক কাঠি ওপরে, তার সাথে নাকি হয়েছে, সে নাকি প্রতিবাদী লিখেছে। ধর্ষকের প্রতিবাদ করতে গিয়ে নিজের ধর্ষণ করার ইচ্ছাকে প্রকাশ করে আমি তো কোনোদিন জানি না। না যাক, জেমস গান নিয়ে আমি এখানে কথা বলবো না, ঠিক আছে? তাহলে এই ভিডিওটা অন্যই দিকে চলে যাবে। ওকে, কিন্তু মজা, তন্ময় ভাট একবার মজা করে বলেছিল যে আমি বাচ্চাদেরকে দেখি এবং আমি কাইন্ড অফ ইন মাই মাইন্ড আমি ভাবি যে আমি তো তোমার বুব দেখে ফেললাম। একটা বাচ্চা, দুধের শিশু, ঠিক আছে, তাকে দেখে এরকম কথা কে চিন্তা করে ভাই? দুধের শিশু মানে তার কোনো রকম গ্রোথ হয়নি, কোনো কিছু হয়নি, লিটারালি ইট ইজ দ্য কিড। ওকে, তাকে দেখে এরকম একটা মজার কথা কে ভাবতে পারে? তন্ময় ভাটকে খুব কল আউট করা হয়েছিল ওই সময়। মজা করারও একটা লিমিট আছে। এবার দিদি সেটা বোঝেন না। দিদি কেন বোঝেন না? কারণ দিদির কোনো দায় নেই। দিদির কেন দায় নেই? কারণ দিদি জানে যে কিছু হলে পরেই নিজের জেন্ডার দিয়ে ভিকটিম কার্ড আমি খেলতে পারবো। নিজের জেন্ডার দিয়ে ভিকটিম কার্ড খেলতে পারবো, আর লোকজনকে বলবো যে তুমি ইতর, তুমি আমার মজা বোঝোনি। এবং এটা কিন্তু খুব সত্যি কথা। আমাদের সোসাইটিতে আপনি জেন্ডারের দিকে তাকান, একটা জেন্ডার যাদের সবাই ধর্ষক, ঠিক আছে, যাদের সবাই ধর্ষক। প্রেসিডেন্সির একটা ছেলে আছে, কাইজার সোজে বলে, তার একটা ফলস অ্যাকাউন্ট ছিল আগে। সে আগে এরকম ধর্ষণ করার ইচ্ছা সে প্রকাশ করত এবং সে বড়সড় বাম্বু খেয়েছিল, এক্সপোজ হয়ে গেছিল। এখন সে পুরোপুরি নারীবাদী। দুদিন আগে সে তার ঠাকুমা মা ফা নিয়ে লম্বা একটা হ্যাজ নামিয়ে পোস্ট লিখেছিল। এবারে সে ভাবেনি যে তাকে এরকমভাবে লোকজন এক্সপোজ করবে। এবারে আমি তাকে জিজ্ঞাসা করলাম, দাদা সমস্ত কিছু মিথ্যাই যদি হয়, তুমি সাইবার পুলিশের কাছে তুমি যাচ্ছ না কেন? অথবা এগুলো কি মিথ্যে না সত্যি? এই যে এত কিছু হচ্ছে, প্রথমে সে বললো বেকার লোকজন, ঠিক আছে, এরা জবলেস, তাই এসব করছে। আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম, বাট এই যেই অ্যালিগেশনটা আসছে, এটা কি সত্যি না মিথ্যে? সে আজ অবধি আমাকে রিপ্লাই দেয়নি। তার থেকে বড় নারীবাদী, হোলির দিনকে সে লম্বা একটা হ্যাজ নামিয়েছে। যদিও হোলির দিনের ওই ব্যাপারটার সাথে আমি এগ্রি করি, আমাদের দেশে কি হয় মোটামুটি সবাই জানে। এই জন্যে বিগত 7-8 বছর আমি ভাই হোলিতে আমি পার্টিসিপেটই করি না, আমার পছন্দই হয় না। আর এখন তো অফিসই থাকে, ঠিক আছে। আর এই বছর তো আমার হোলির দিনকে বড় মাসি এক্সপায়ার করেছে, প্লাস অফিস ছিল, ঠিক আছে, তো প্রশ্নই ওঠে না। কিন্তু কাইজার সোজের মতো লোকেরা যারা এখন বিশাল বড় নারীবাদী হয়ে উঠেছে, আপনি এদেরকে দেখবেন যে এই সিম্পিং কালচার আর এই টক্সিক ফেমিনিজম হাতে হাত ধরে চলছে। এবং এটা এতটাই প্রবলেমেটিক যে এটার এগেল থেকেও কথা বলতে পর্যন্ত সাহস পায় না। কারণ আপনি ফেসবুকে যেই এই মুহূর্তে আপনি কথা বলবেন, ধরুন আপনার ফেসবুকে কিছু মহিলা বান্ধবী রয়েছে বা ধরুন কিছু মহিলা রয়েছে, ওকে, তারাও আপনাকে ভাবতে আরম্ভ করবে ও তার মানে মেয়েদেরকে ঘেন্না করে। আরে আমি যদি টক্সিক ফেমিনিজমকে কল আউট যদি করি, দ্যাট ডাজ নট রিয়েলি মিন যে আমি সমগ্র মহিলা জাতিকে আমি ঘেন্না করছি। যেটা হচ্ছে সেটা নিয়ে কথা বলা দরকার। যখন আরজি করের মতো ইনসিডেন্ট হয়, দিল্লির অভয়াকাণ্ডের মতো যখন ইনসিডেন্ট হয়, অথবা কামদুনি কাণ্ডের মতো ইনসিডেন্ট যখন হয়, তখন সেগুলো নিয়ে যেরকম কথা হয়, সেরকম এগুলো নিয়েও কথা বলা তো উচিত। কিন্তু সেটাই জেন্ডারের জুজু দেখিয়ে করতে দেওয়া হবে না। আর যদি আপনি করেন তাহলে আপনার প্রবলেম আছে।
বাট এই মহিলা যেগুলো লিখেছেন, একজন রিনাউন্ড রাইটার হওয়া এবং এতজন ফলোয়ার থাকা সত্ত্বেও কি করে এরকম উনি লিখলেন? আর এটা কি সত্যি মজা? আমি তোমাদেরকে পোস্টের স্ক্রিনশট এখানে দিয়ে দিয়েছি। তোমাদের কি মনে হয় এটা নিছক মজা? আর নিছক মজা যদি হয়, এরকম মজা যদি ছেলেরা যদি করে, সেটা এরকমভাবে অ্যাকসেপ্টেড হবে? কি মনে হয় তোমাদের? এবং এই কলকাতার টক্সিক ফেমিনাজি যে কালচারটা, কি মনে হয় এটার ব্যাপারে তোমাদের? কিন্তু ভাই বারবার বলছি, ফেমিনিজমের সঙ্গে কিন্তু গুলিয়ে ফেলো না। প্রচুর ভালো মহিলা রাইটার রয়েছেন, প্রচুর ভালো মহিলা সেলিব্রিটি রয়েছে। আমি বোধহয় একটা পুরো প্যারাগ্রাফ লিখতে পারি যে সৈনী সরকার আর স্বস্তিকা মুখার্জির আরজিকর নিয়ে বক্তব্যের মধ্যে থেকে কি করে বোঝা যায় যে কে টক্সিক আর কে টক্সিক নয়। আমাদের এখানে টক্সিক যতগুলো সেলিব্রিটি আছে, মহিলা সেলিব্রিটি, যারা ছেলেদেরকে নিয়ে যা খুশি তাই বলে বেড়ায়, ঠিক আছে, তাদের তো পুরো লিস্ট তৈরি হয়ে যাবে। আবার রিভার্সটাও কিন্তু হবে, ভদ্রদেরও কিন্তু একটা হবে লিস্ট তৈরি। তো যুক্তিযুক্তভাবে কমেন্ট করো, আলতু ফালতু কমেন্ট করো না, ওকে? আর গালাগাল দিও না। একটা জিনিস তোমরা বুঝবে যে এদের কাছে একটা কার্ড সবসময় রয়েছে। তুমি আজকাল মেল সেলিব্রিটিকে তুমি একটা 4 অক্ষর তুমি বলে দিলে, তোমার সত্যি সত্যি কিছু হবে না। একটা ফিমেল সেলিব্রিটিকে তুমি যেই মুহূর্তে বলবে না, তুমি কিন্তু কেস খাবে, অথবা ওটা তোমার এগেনস্টে ইউজ করা হবে এই যুক্তি দিয়ে যে তুমি তো জাস্ট খালি অ্যাবিউজ করছো। কিন্তু এটা যথেষ্ট ডেলিকেট একটা জিনিস এবং কমপ্লিকেটেড। সেই জন্য নর্মাল যুক্তি বুদ্ধি ইউজ করে লেখো যে আদৌ কি যেটা করেছেন সেটা জাস্টিফাইড, বা সেটাকে কি বলা যায় যে না মজা করছিল। মজা করার পেছনে লোকাতে পারে না। সময় রায়না বা রণবীর এলাহাবাদীও পারেনি লোকাতে, এটাও লোকাতে পারার কথা কিন্তু নয়, ওকে? তো যুক্তি সমেত কমেন্ট বক্স খোলা আছে, প্লিজ বলো। চলো টাটা, বাই।